রাত পোহালেই মুজিব শতবর্ষ উদযাপন শুরু, বর্ণিল সাজে সেজেছে দেশ। প্রিয় বঙ্গবন্ধু, আজ তোমার জন্মদিন। আমি খুব খুশি, তুমি তো আমাদের জাতির পিতা। 10 দিনের অনুষ্ঠানমালার পর্দা উঠছে কাল, দেশি বিদেশি শিল্পীদের মহড়া। অনেক ইভেন্টে আমরা পার্টিসিপেট করেছি, কিন্তু এরকম একটা অসাধারণ কি প্রত্যেকের একটা আগ্রহ বন্ধু রাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রের, এবং আমাদের যে 10 দিনের কর্মসূচি, সেই 10 দিনের কর্মসূচিতে 5 দিনের কর্মসূচিতে আমাদের বন্ধু রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা উপস্থিত থাকবেন। এখানে যারা উপস্থিত হবেন তাদের প্রত্যেককেই করোনা পরীক্ষা করে আসতে হবে। যদি কোনো কারণে পজিটিভ হয় তিনি আসতে পারবেন না। 5 দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত স্মৃতিসৌধ। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আবহাওয়া পরিবর্তনে শক্তিশালী হয়ে উঠছে করোনা, আজও 26 জনের মৃত্যু, শনাক্ত 1700-র ওপরে। অ্যান্টিবডি তৈরির পরও আক্রান্ত হচ্ছে কিনা জানতে গবেষণার তাগিদ। শহীদদের মর্যাদা দেয়া শিখতে বিদেশ যাচ্ছেন 16 কর্মকর্তা, খরচ প্রায় $1.5 কোটি টাকা। মুক্তিযোদ্ধাদের জন্য 30,000 বীর নিবাস নির্মাণ প্রকল্পের অনুমোদন। এবং ইউটিউব সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে আপত্তিকর ভিডিও কন্টেন্ট তৈরি, নির্মাতা, প্রযোজক ও অভিনেতা সহ আটক 5। অপরাধে জড়িয়ে পড়ছে যুব সমাজ। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 10 দিনের অনুষ্ঠানমালার পর্দা উঠবে আগামীকাল। কাল বিকেল 4:30 থেকে প্রতিদিন এই অনুষ্ঠান চলবে 26শে মার্চ পর্যন্ত। এতে যোগ দিতে ঢাকায় আসছেন 5 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। জাতীয় প্যারেড গ্রাউন্ডে দেশি বিদেশি শিল্পীরা শেষ মুহূর্তের মহড়ায় চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করছেন মূল আয়োজনের। আরও জানাচ্ছেন দেবাশিস রায়। বহুল প্রতীক্ষিত মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে এই মঞ্চ সরব হয়ে উঠেছে সব অনিশ্চয়তা আর শঙ্কা ভেদ করে। জাতীয় প্যারেড গ্রাউন্ডে 17 মার্চ থেকে 26শে মার্চ টানা 10 দিন বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই জোড়া আয়োজন উদযাপনে এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সবাই। এই আয়োজনে অংশ নিতে বাংলাদেশের আমন্ত্রণে ঢাকায় আসছেন প্রতিবেশী 5 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সহ বিশিষ্ট অতিথিরা। দেশীয় শিল্পীদের পাশাপাশি সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গ নিয়ে মঞ্চ মাতাবেন ভিনদেশি শিল্পীরাও। শেষ সময়ের মহড়ায় তাই বিরতিহীন ব্যস্ততা তাদের। চিরঞ্জীব মুজিবের চেতনায় এই 10 দিনের আয়োজন মূলত সম্পন্ন হবে চিরন্তন মুজিব থিমের ওপর। প্রতিদিন আলাদা আলাদা থিমে পরিবেশিত হবে বিভিন্ন অনুষ্ঠানমালা। প্রথম দিনে থাকবে ভেঙেছে দুয়ার এসেছে জ্যোতির্ময় থিমের ওপর পরিবেশনা। এছাড়া প্রতিদিনই সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করবেন ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, জাপান, ভারত সহ বিভিন্ন দেশের শিল্পীরা। বাংলাদেশের এই উদ্যোগে সামিল হতে পেরে খুশি অতিথি শিল্পীরাও। অনেক ইভেন্টে আমরা পার্টিসিপেট করেছি, কিন্তু এরকম একটা অসাধারণ কি আরেকটা কথা সঙ্গে যোগ করি যে আমাদের দুজনেরই, মমতার এবং আমারও, আমাদের পিতৃকুল মাতৃকুলের জন্মস্থান কিন্তু বাংলাদেশ। প্রথম পর্বে আলোচনা ও পরের পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে বলে জানালেন আয়োজক কমিটির নীতি নির্ধারকরা। তারা বলছেন মুজিব ও স্বনির্ভর বাংলাদেশের বার্তা তুলে ধরা হবে এই আয়োজনে। এখানে যারা উপস্থিত হবেন তাদের প্রত্যেককেই করোনা পরীক্ষা করে আসতে হবে। যদি কোনো কারণে পজিটিভ হয় তিনি আসতে পারবেন না। প্রত্যেকের একটা আগ্রহ বন্ধু রাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রের, এবং আমাদের যে 10 দিনের কর্মসূচি, সেই 10 দিনের কর্মসূচিতে 5 দিনের কর্মসূচিতে আমাদের বন্ধু রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা উপস্থিত থাকবেন। 10 দিনে প্রায় 5000-এর বেশি শিল্পী এই অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করবেন। বুধবার বিকেল 4:30টায় প্যারেড গ্রাউন্ডে উদ্বোধনী পর্বে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলির পাশাপাশি উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।
মুজিব জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে পুরো দেশ। এই মুহূর্তে রাজধানীর মানিকমিয়া এভিনিউতে আছেন রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন এবং চট্টগ্রামের সার্কিট হাউসে আজ সামনে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছি মামুনের কাছে। মামুন, জাফর, আগামীকাল 17 মার্চ বাঙালি জাতির, বাংলাদেশের অবিসংবাদিত নেতা, বাংলাদেশ রাষ্ট্রের নায়ক, বাংলাদেশের মানচিত্র এবং পতাকার সাথে যার নাম জড়িত, সেই মহান ব্যক্তি, জাতির জনক বঙ্গবন্ধুর আগামীকাল জন্মবার্ষিকী। সেই জন্মবার্ষিকী উপলক্ষেই কিন্তু, অর্থাৎ যেটিকে সরকারি পক্ষ থেকে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছিল গত বছর, সেই মুজিব বর্ষ উপলক্ষেই কিন্তু সারা দেশ, বলা চলে রাজধানী সহ সারা দেশ কিন্তু আসলে বর্ণিল সাজে সেজেছে। আমরা এই মুহূর্তে আছি জাতীয় সংসদ ভবনের সামনে। এই জাতীয় সংসদ ভবনকে কিন্তু পুরো আলোকসজ্জা, অর্থাৎ জাতীয় সংসদ ভবনের পেছনে যে মূল ভবনটি রয়েছে সেখানে কিন্তু বাংলাদেশের মানচিত্র এবং প্রতিটি আলোক, অর্থাৎ আলোকসজ্জার পেছনেই কিন্তু জাতির জনকের যে ছবিটি ভেসে উঠছে। এবং জাতীয় সংসদ ভবনের যে সামনের যে জায়গাটি রয়েছে সেখানে আমরা দেখছি যে মানচিত্র, অর্থাৎ আলোকসজ্জার মাধ্যমে মানচিত্র করা হয়েছে একপাশে, এবং একপাশে মুজিব 100, অর্থাৎ মুজিব জন্মশতবার্ষিকী বিষয়টিও ফুটে তোলা হয়েছে। এছাড়া পুরো জাতীয় সংসদ ভবন থেকে শুরু করে অপর দিকে, অর্থাৎ ন্যাম ভবন, অর্থাৎ সংসদ সদস্যদের যেখানে বাসভবন, সেখানেও কিন্তু পুরো আলোকসজ্জা করা হয়েছে। এর আগেও, অর্থাৎ আমরা যখন বিজয় সরণি এবং আগারগাঁও সহ রাজধানীর বেশ কয়েকটি পয়েন্টে ঘুরে দেখেছি, সেখানেও কিন্তু দেখেছি যে গুরুত্বপূর্ণ স্থাপনা, ভবন, অর্থাৎ সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এছাড়া বেসরকারি প্রতিষ্ঠানগুলোও কিন্তু আজকে বর্ণিল সাজে সেজেছে। এছাড়া সড়ক, অর্থাৎ রাজধানীর যে গুরুত্বপূর্ণ সড়কগুলি রয়েছে সেখানেও কিন্তু ফেস্টুন, ব্যানার, জাতীয় পতাকা এবং নৌকার প্রতিকৃতি দেখেছি যে সেখানে সাজানো হয়েছে। এবং বিকেল থেকেই কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে এইসব আলোকসজ্জা বা সাজসজ্জার সামনেই বিভিন্ন মানুষ এসে ছবি তুলছেন এবং অনেকে বাচ্চাদেরকে নিয়ে এসেছেন ছবি তোলার জন্য। অর্থাৎ এই গুরুত্বপূর্ণ মুহূর্ত বা এই গুরুত্বপূর্ণ যে স্মৃতিটা, আসলে এটা ধরে রাখার জন্যই অনেকে খুব ছবি তোলার জন্য আগ্রহ প্রকাশ করছেন এবং এগুলোর সামনে ছবি তুলছেন। এছাড়াও একটা বিষয় বলবো যে এই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি রয়েছে, অর্থাৎ এই আলোকসজ্জার যে বিষয়গুলো, এখানেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সরকারের অন্যান্য যে শান্তি শৃঙ্খলা বা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মনিটরিংয়ের যে টিম রয়েছে, তারাও কিন্তু এখানে নজরদারি দিচ্ছেন। যেহেতু এই মুজিব বর্ষ বা মুজিব জন্মশতবার্ষিকী প্রোগ্রামে ঢাকাতে বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানরা আসবেন, সেই বিষয়গুলি মাথায় রেখেই কিন্তু একদিকে যেমন আলোকসজ্জা বা বর্ণিল সাজ, সেই দিকটির পাশাপাশিও কিন্তু নিরাপত্তার বিষয়টিও কিন্তু অতি গুরুত্বের সহিত দেখা হচ্ছে সরকারের পক্ষ থেকে। এই বিষয়টি, আরেকটি বিষয় বলবো যে সরকারি প্রত্যেকটি প্রতিষ্ঠানেই কিন্তু আলোকসজ্জা এবং রাস্তাঘাট থেকে শুরু করে সাজানো হয়েছে বর্ণিল সাজে। এই বিষয়গুলো, একটি বিষয় বলবো যে এই আলোকসজ্জার মধ্যে দিয়ে যে বিষয়গুলিকে দেখানো হচ্ছে বা ফুটিয়ে তোলা হচ্ছে সরকারের উন্নয়ন, বঙ্গবন্ধু মুজিব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পদ্মা সেতু, মেট্রো রেল, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি রয়েছে, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি কিন্তু সব দিকে কিন্তু উপস্থাপন করা হচ্ছে আলোকসজ্জা এবং বিভিন্ন পোস্টার, ব্যানার, ফেস্টুনের মধ্য দিয়ে এই বিষয়গুলিকে দেখানো হচ্ছে এবং প্রদর্শন করা হচ্ছে। তো মুজিব বর্ষের আলোকসজ্জার আরও খোঁজখবর জানতে আমরা চলে যাব চট্টগ্রামে। সেখানে আছেন সহকর্মী পার্থ। ধন্যবাদ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা কিন্তু আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। আমরা এখন আছি চট্টগ্রামের সার্কিট হাউস। আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, সার্কিট হাউস পুরোপুরি কিন্তু আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। সেক্ষেত্রে সার্কিট হাউসের যে জায়গাটি রয়েছে, মূল সার্কিট হাউস, সেখানে কিন্তু লাল সবুজের যে পতাকার আদলে কিন্তু আলোকসজ্জা করা হয়েছে। আমরা দেখছি শুধু এই সার্কিট হাউস নয়, নগরীর বিভিন্ন জায়গায় কিন্তু আলোকসজ্জা করা হয়েছে। সেক্ষেত্রে চট্টগ্রামের যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে, সার্কিট হাউস, নগরীর যে সিআরবি এলাকা, সিআরবি একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এলাকা, পুরো গাছগাছালিতে কিন্তু আমরা দেখেছি সেখানেও আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। নগরীর যে সিটি কর্পোরেশন রয়েছে বা বিভিন্ন ভবন রয়েছে, সরকারিভাবে সব জায়গায় কিন্তু আমরা দেখছি আলোকসজ্জায় সজ্জিত করা হচ্ছে। একে তো বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, তার উপর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, মূলত সব কিছু মিলিয়ে অনেকটাই উৎসবের আমেজ বিরাজ করছে বন্দরনগরী চট্টগ্রামে। সেক্ষেত্রে সব জায়গায় কিন্তু বর্ণিল আলোকসজ্জা করা হচ্ছে। শুধু লাল সবুজের আলোকসজ্জাই নয়,
নয়, বিভিন্ন রং বেরঙের আলোক বাতি দিয়েও কিন্তু সাজানো হচ্ছে। এই মুহূর্তে যারা বিভিন্ন কাজ করছেন তারা কিন্তু এই মুহূর্তে আলোকসজ্জা ঠিকমতো জ্বলছে কিনা সেই জায়গাগুলো কিন্তু তারা দেখছেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় 1920 সালে 17ই মার্চ জন্মগ্রহণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি তার পরিবারের তৃতীয় সন্তান ছিলেন। 1942 সালে তিনি ম্যাট্রিক পাশ করেন। 1944 সালে কলকাতার ইসলামিয়া কলেজ থেকে তিনি আইএ পাশ করেন এবং 1947 সালে তিনি বিএ পাশ করেন। 1943 সালে ইসলামিয়া কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদকও নির্বাচিত হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু বিভিন্ন আন্দোলনের ভূমিকার জন্য 1948 সাল থেকে বহুবার জাতির পিতাকে কিন্তু কারাগারে যেতে হয়েছে। সেক্ষেত্রে 25শে মার্চ কাল রাত্রিতে জাতির পিতাকে কিন্তু গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। তো সেক্ষেত্রে মূলত জাতির পিতার যে জন্মশতবার্ষিকী সেটি কিন্তু উদযাপন করার জন্য আমরা দেখছি নগরীর সার্কিট হাউস থেকে শুরু করে সকল জায়গায় কিন্তু বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হচ্ছে। পথচারী যারা হেঁটে যাচ্ছেন তারাও কিন্তু এই রং বেরঙের যে আলোকসজ্জা সেটি তারা কিন্তু উপভোগ করছেন এবং আগামীকাল সকাল থেকে দিনব্যাপী নানা আয়োজন রয়েছে। সেক্ষেত্রে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় জাতির পিতার উদ্দেশ্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে এবং দিনব্যাপী নানা অনুষ্ঠান রয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর সার্কিট হাউস থেকে এখানকার সর্বশেষ খবর। মুজিব শতবর্ষের সাজসজ্জার বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস এবং তার আগে রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। এইমাত্র আমরা জানতে পেরেছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সন্ধ্যা 6:30টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান এই রাজনীতিবিদ। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে দেশের সৃষ্টি লগ্ন থেকে আজ অবধি আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টির গুরুত্বপূর্ণ পদ ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এই রাজনীতিক। 80-র দশকে এরশাদ সরকারের আমলে ছিলেন প্রধানমন্ত্রী এবং উপরাষ্ট্রপতিও। পেশায় সুনামধন্য আইনজীবী, কিন্তু সে পরিচয় ছাপিয়ে দেশ বরেণ্য রাজনীতিবিদ তিনি। মহান মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের সঙ্গে থাকলেও 3 দফা দল পাল্টে বিএনপি, জাতীয় পার্টি, পরে আবার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন এই নেতা। ক্যারিয়ারের সূচনা লগ্ন থেকে নানাবিধ কর্মকাণ্ডের কারণে যেমন নন্দিত হয়েছেন, আবার বারবার দল বদলে হয়েছেন সমালোচিত। তিনি ব্যারিস্টার মওদুদ আহমদ। 1940 সালের 25শে মে নোয়াখালীর কোম্পানিগঞ্জে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন মওদুদ আহমদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করে লন্ডন থেকে বার অ্যাট ল ডিগ্রি অর্জন করেন তিনি। এরপর দেশে এসে উচ্চ আদালতে দায়িত্ব পালন শুরু করেন ব্যারিস্টার মওদুদ। রাজনীতির শুরুটা হয় আওয়ামী লীগের হাত ধরে। মুক্তিযুদ্ধের আগে তিনি কাজ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে। 1977-এর পর মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের উপদেষ্টা থাকা অবস্থায় মন্ত্রিত্ব পান। এরপর তাকে দায়িত্ব দেওয়া হয় উপপ্রধানমন্ত্রীর। এমনকি বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন এই মওদুদ আহমদ। বিএনপিতে যোগ দেন তিনি। স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এই নেতা। শিল্প, পরিকল্পনা, আইন, বিচার ও সংসদ বিষয়ক, বিদ্যুৎ, পানি, রেল, সড়ক ও যোগাযোগ এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। অন্যদিকে নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে 5 বার সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন তিনি। জীবনের পড়ন্ত সময়ে শারীরিক নানা জটিলতায় ভুগেছেন তিনি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এবার করোনা পরিস্থিতির খবর। দেশের টানা 7 দিন ধরে কোভিড-19 শনাক্ত হচ্ছেন 1000-এর বেশি। টানা 2 দিন মারা গেছেন 26 জন, শনাক্ত 1700-রও বেশি। আবহাওয়ার পরিবর্তনে শক্তিশালী হয়ে উঠছে করোনা ভাইরাস। আর যুক্তরাজ্যের নতুন স্ট্রেইন দেশে করোনা ভাইরাস ছড়াতে ভূমিকা রাখতে পারে বলে মনে করেন কোনো বিশেষজ্ঞ। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। দেশে ফের ঊর্ধ্বমুখী কোভিড-19 সংক্রমণ। সব সূচকেই পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে। মঙ্গলবারও প্রাণহানি 26 জনের, আর শনাক্ত 1719 জন। এ নিয়ে টানা 7 দিন শনাক্ত হলো 1000-এর বেশি। চাপ বাড়াচ্ছে হাসপাতালগুলোতেও। ফেব্রুয়ারির শেষ দিনের 1381 জন থেকে বেড়ে এখন হাসপাতালে ভর্তি কোভিড আক্রান্ত ব্যক্তির সংখ্যা 2260 জন। করোনা ভাইরাস যখন ক্রমেই চোখ রাঙাচ্ছে, তখনও স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে ঢিলেঢালা মনোভাব। ব্যাগের মধ্যে মাস্ক রাখি, শেষ হয়ে গেছে, এখন কিনবো। গাড়িতে রেখে আসছে তো দোকানে আসছিলাম, ওই জন্য আর কি মাস্ক ছাড়া আসছে। করতে পারি না ভুলের কারণে, হয়তো দেখলাম যে 2 মিনিটের রাস্তা। বিশেষজ্ঞরা বলছেন আবহাওয়ার পরিবর্তনে শক্তিশালী হতে পারে করোনা ভাইরাস। ইউকে ভ্যারিয়েন্টটা 6 জন বা 7 জনের মধ্যে পাওয়া গেলে তার মানে বেশ কয়েক হাজার লোকের মধ্যে এটা ছড়িয়ে পড়েছে বলে ধারণা। ইউকে ভ্যারিয়েন্ট বা অন্য কোনো ভ্যারিয়েন্ট এটার জন্য দায়ী না, এটা বাংলাদেশে যে ভ্যারিয়েন্টটি আছে সেই ভ্যারিয়েন্টই ছড়াচ্ছে। এদিকে করোনা পরিস্থিতির লাগাম টানতে জনসমাগম হয় এমন স্থানসহ সব ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি নিশ্চিতে কঠোর হতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা পাওয়া গেছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। সাবধানতা অবলম্বন করার জন্য
মাস্ক পরাটা একদম বাধ্যতামূলক করার জন্য প্রয়োজনে এতে আমাদের আইন প্রয়োগকারী সংস্থার সাহায্য নেওয়ার জন্য এটা আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া বিদেশ থেকে ফেরা ব্যক্তিদের কোয়ারেন্টিন কঠোরভাবে নিশ্চিতের নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের শীর্ষ পর্যায় থেকে। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। প্রথমবারের মতো নৌপথে ভারতে যাচ্ছে খাদ্যপণ্য। নরসিংদী থেকে 3 দিনেই কলকাতায় পৌঁছাবে জাহাজ। অর্থনৈতিকভাবে আরও এক ধাপ এগুলো বাংলাদেশ। 22 কোটি টাকা খরচে 30,000 বীর নিবাস নির্মাণ করবে সরকার। সকালে একনেক সভায় অনুমোদন দিয়ে প্রকল্পের কাজ চলতি অর্থ বছরে শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও এসব ভবন নির্মাণ কাজ শিখতে 48 লাখ টাকা খরচ করে প্রকল্প প্রস্তাবনায় রাখা হয়েছে সরকারি 16 কর্মকর্তার বিদেশ ভ্রমণ। জুবায়ের ফয়সালের রিপোর্ট। উন্নয়ন প্রকল্পের প্রস্তাব মানেই নানামুখী খাতে খরচ, আবার কখনো অপ্রাসঙ্গিক বিদেশ সফর। এতে অপচয় হয় সরকারি অর্থের। এমন প্রবণতা বন্ধে বরাবরই পরিকল্পনা কমিশনকে কঠোর অবস্থান নিতে বলা হয় সরকারের উচ্চ পর্যায় থেকেই। কিন্তু তার ফল নিয়ে এখনো রয়েছে প্রশ্ন। এর মধ্যেই বীর মুক্তিযোদ্ধাদের জন্য সারা দেশে 30,000 বীর নিবাস নির্মাণ প্রকল্পে 16 কর্মকর্তার বিদেশ ভ্রমণের জন্য রাখা হয়েছে 48 লাখ টাকা। যদিও বিদেশ যাত্রার পক্ষে সাফাই গেয়ে পরিকল্পনা কমিশন বলছে, অন্য দেশ কিভাবে স্বাধীনতা সংগ্রামে শহীদদের মর্যাদা দিয়েছে সেই অভিজ্ঞতা নেবেন কর্মকর্তারা। মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে, তারা কিভাবে সেই সব স্পিরিট আপডেট করে, তাদের জন্য কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে, এগুলি কিছুটা দেখার দরকার আছে। সভায় অনুমোদন দেওয়া হয়েছে পিরোজপুরের পল্লী অবকাঠামো উন্নয়ন, পদ্মার ভাঙন থেকে শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলা রক্ষা প্রকল্প। একটি প্রকল্প আইসিটি ডিভিশন প্রত্যাহার করে নেন, যেটা তারা পরে আবার পেশ করবেন। তো মূলত আজকে 6টি এজেন্ডা ছিল এবং 6টি প্রকল্পই অনুমোদিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থ বছরের 24তম সভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে রাজশাহী মহানগরীর সড়ক উন্নয়ন ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ প্রকল্প দুটিও। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। নেপালে বাংলাদেশ ফুটবল দলের ত্রিদেশীয় সিরিজের সূচি চূড়ান্ত। প্রথম ম্যাচ কিরগিজস্তানের বিরুদ্ধে 23 মার্চ। 3 দিন পর স্বাগতিকদের বিপক্ষে খেলে ভারতে পণ্য রপ্তানিতে নতুন দ্বার উন্মোচন করল বাংলাদেশ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দুপুরে নরসিংদীর ঘোড়াশাল জেটি থেকে প্রথমবারের মতো নৌপথে খাদ্যপণ্য রপ্তানির উদ্বোধন করা হয়। নরসিংদী থেকে নিজামুদ্দিনের ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। এক একটি খাদ্যপণ্যের কার্টুন যেন জানান দিচ্ছে নৌপথে রপ্তানি বাণিজ্যের নতুন সম্ভাবনা। নৌপথে এতদিন ভারত থেকে বাংলাদেশে শত শত জাহাজ ভর্তি পণ্য আনার রীতি থাকলেও রপ্তানি এটাই প্রথম। বিশেষ করে নৌ প্রোটোকল চুক্তির আওতায় এতদিন লাল সবুজের পতাকাবাহী খালি জাহাজ ভারতে গিয়ে ফ্লাই অ্যাশ নিয়ে দেশে ফিরত। মঙ্গলবার নরসিংদীর ঘোড়াশাল জেটি থেকে ভারতগামী খাদ্যপণ্যবাহী জাহাজ উদ্বোধনের মধ্য দিয়ে স্বাধীনতার 50 বছর পর সেই খরা কাটল। বাংলাদেশ ও ভারতের পতাকাবাহী জাহাজটি খুলনার আংটিহারা নৌবন্দর কাস্টমসে আনুষ্ঠানিকতা শেষে কলকাতা গিয়ে পৌঁছাতে সময় লাগবে 3 দিন। বেনাপোল বন্দর দিয়ে যদি এই পণ্য নিয়ে 40টা ট্রাক রওনা দেয়, 10 থেকে 15 দিন লেগে যায়। উদ্বোধনী অনুষ্ঠানে নৌ প্রতিমন্ত্রী বলেন, নৌপথে রফতানি শুরুর মাধ্যমে পরিবহন ব্যয় অনেক কমে যাবে। শুধু আছে কলকাতা নয়, আমরা আসাম, ভুটান, বিভিন্ন আশেপাশের যে দেশগুলো আছে সেগুলোতে আমরা এই পণ্য পাঠাতে চাই। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ ভারত নৌ প্রোটোকল চুক্তির আওতায় স্বাধীনতার 50 বছর পর এসে বাংলাদেশ থেকে যে নৌপথে খাদ্যপণ্য রফতানি শুরু হলো, এর মাধ্যমে কিছুটা হলেও বাণিজ্য ঘাটতি কমে আসবে। তবে তারা বলছেন, এই একই চুক্তির আওতায় বাংলাদেশ থেকে ভারতগামী যে যাত্রীবাহী জাহাজ চলাচল শুরু হয়েছিল, সেই একইভাবে যদি এই খাদ্যপণ্য রফতানি বন্ধ হয়ে যায়, তাহলে বাণিজ্য ঘাটতি থেকেই যাবে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঘোড়া সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে আপত্তিকর ভিডিও কন্টেন্ট তৈরির মাধ্যমে অশ্লীলতা ছড়ানোর দায়ে নির্মাতা, প্রযোজক ও অভিনেতা সহ 5 জনকে আটক করেছে সিআইডি। মঙ্গলবার দুপুরে মালিবাগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিআইডি এ তথ্য জানায়। সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন আগ্রহী অভিনেতা অভিনেত্রীদের দিয়ে অশ্লীল ভিডিও তৈরির কাজ করে আসছিল। পরবর্তীতে চটকদার শিরোনাম ব্যবহার করে ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার করছিল। দেখছেন সন্ধ্যার সময়।
ত্রিদেশীয় ফুটবল সিরিজের খবর। চূড়ান্ত হয়েছে নেপালে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের সূচি। উদ্বোধনী ম্যাচে আগামী 23শে মার্চ কিরগিজস্তান অনূর্ধ্ব 23 দলের মুখোমুখি হবে বাংলাদেশ। আজ ম্যাচগুলোর সূচি নিশ্চিত করেছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। টুর্নামেন্টের পরের ম্যাচে কিরগিজস্তান দলের মুখোমুখি হবে নেপাল, আর 29শে মার্চ বিগ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলবে স্বাগতিকরা। 2টি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের শীর্ষ 2 দল মুখোমুখি হবে ফাইনালে। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ। এদিকে টুর্নামেন্ট সামনে রেখে 18ই মার্চ নেপাল যাবে বাংলাদেশ। এর আগে 15ই মার্চ থেকে অনুশীলন শুরু করে জেমিরে বাহিনী। টুর্নামেন্টটিকে মূলত কাতারে বিশ্বকাপ বাছাই ম্যাচের আগে নিজেদের প্রস্তুতি মঞ্চ হিসেবে নিয়েছে লাল সবুজের দল। সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রিয় বঙ্গবন্ধু, আজ তোমার জন্মদিন। আমি খুব খুশি, তুমি তো আমাদের জাতির পিতা। মুজিব শতবর্ষ উদযাপনে 10 দিনের অনুষ্ঠানমালার পর্দা উঠছে কাল। দেশি বিদেশি শিল্পীদের মহড়া, বর্ণিল সাজে সেজেছে দেশ। মারা গেলেন বিএনপি নেতা মওদুদ আহমদ। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন মির্জা ফখরুল ওবায়দুল কাদেরের শোক। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।